সো হেই গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের লাস্ট এপিসোডে দেখেছি যে কিং চ্যাং যে ড্রাগন আইল্যান্ডের ওপর তার এক নতুন অ্যালায়েন্স তৈরি করছে, সে সবার আগে ইয়ারাদ এবং কায়োর কাছে যায় তাদের দুজনকে নিজের টিমে নেওয়ার জন্য এবং তাদের কাছে একটা প্রমিস করে। কারণ প্রথমে তো এরা দুজনেই তার মোকাবিলা করতে চেয়েছিল, কিন্তু তারা কিং চ্যাংয়ের কথা মেনেই নেয়। আর সাথে সাথে এখন তো সব চ্যানের হাতে ড্রাগন ট্রি এসে গেছে, যা কিনা একটা খুবই পাওয়ারফুল ট্রেজার, যার সাহায্যে সে নিজের বডিতে ড্রাগন এগস অ্যাবসর্ব করে নিয়েছে, যার ফলে সব চ্যানের পাওয়ার লেভেল ট্রান্সফরমেশনের 4th লেভেলে পৌঁছে গেছে। কিন্তু এখন কিং চ্যাং লিংয়ের কাছে পৌঁছে গেছে হেল্প নেওয়ার জন্য। এর ফলে যখন সব চ্যানের ফাইট ইয়ারাদ এবং কায়োর সাথে হয়, তখন সে নিঃসন্দেহে ওই দুজনের খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। কিন্তু ঠিক সেই মোমেন্টে এখন এখানে লিং চলে আসে তার ট্রিম্যান সাথীদের সাথে। এরপর সবথেকে আগে কিং অফ হেলের কাটা মাথা দেখানো হয়, যাতে এখন অল্প স্বল্প প্রাণ বেঁচেছিল, কিন্তু এখন সেটাও শেষ হতে চলেছিল। সাথে সাথে ট্রি ম্যানের সাথে ফাইট করতে করতে সব চ্যানের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। এই মোমেন্টে এখন আবার ফাইট করার সময় আর একটা ট্রি ম্যান সব চ্যানের ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে এখন সব চ্যান নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাতে থাকে। সে পালাতে পালাতে অন্য এক ট্রি ম্যানের সামনে পৌঁছে যায়, যে অ্যাটাক তো করে কিন্তু সব চ্যান তার হামলা ডজ করে তারই বডির ওপর নিজেরও একটা অ্যাটাক করে দেয়। কিন্তু সব চ্যানের ছোটোখাটো অ্যাটাকে এই এত বড় ট্রি ম্যানের ওপর কোনো ইম্প্যাক্ট দেখা যায় না, বরং যখন সব চ্যান নিচে যাচ্ছিল তখন ওই ট্রি ম্যান নিজের একটা পাঞ্চ হিট করে দেয় সব চ্যানকে, যার ফলে সে খুব স্পিডের সাথে একটা বেশ বড় গাছের সাথে গিয়ে ধাক্কা খায়, যে হিটের ফলে সব চ্যান নিঃসন্দেহে ইনজার্ড হয়ে গিয়েছিল। সে এখন নিচে পড়ে যায়, যার সামনে এখন চলে আসছিল আরও একটা ট্রি ম্যান। আর এই ফাইটের সব দৃশ্য দেখছিল লিং, যার সাথে সাথে কিং চ্যাং এবং বাকি লোকেরাও এই ফাইট দেখছিল। তখনই ইয়ারাদ বলতে থাকে যে এমনটা লাগছে যেমনটা কিং চ্যাং আমাদের বলেছিল, যে যদি আমরা তাকে হেল্প করি তবে সে ট্রি ম্যান ভ্যালি থেকে কাউকে হেল্প করার জন্য নিয়ে আসবে, অর্থাৎ সে এই মেয়েটির ব্যাপারেই কথা বলছিল। এখানে তখন কিং চ্যাং লিংকে বলতে শুরু করে যে শুনুন প্রিন্সেস, আপনি এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে এখন সব চ্যানকে ঘিরে ফেলেছি। এই কারণে এখন আপনি তার সাথে যা চান তা করতে পারেন, ও আপনার হাতের পুতুল হয়ে গেছে। এখন আমরা সব চ্যানকে দেখতে পাই যে এই ব্যাপারে ভাবছিল যে এই দুটো ট্রি ম্যানই খুব বেশি হিউজ, বিশাল। এই কারণে এদের পাওয়ার লেভেল কিছু না হলেও মর্টাল ট্রান্সফরমেশন রিলমের 7th বা 8th লেভেলে হওয়া উচিত। বরং সব চ্যান তো এত বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল যে তার মুখ থেকেও ব্লিডিং হতে শুরু করে, সাথে সাথে তার হাত পাও ঠিকঠাক কাজ করছিল না। সব চ্যান বলে যে এখনই কিছুক্ষণ আগে আমি ড্রাগন এগসের সেন্স অ্যাবসর্ব করার জন্য নিজের ইন্টারনাল অর্গ্যানগুলোকেও ইনজার্ড করে ফেলেছিলাম, যা হিল হতে পাওয়ার এবং সময় লাগত, কিন্তু সে অতটা সময় পেলই না যে সে নিজের ইন্টারনাল ইনজুরি আগে হিল করতে পারে। তাই সব চ্যান বলতে থাকে যে আমার এখন এই কাজে আর বেশি দেরি করা উচিত নয়, নয়তো তার ইনজুরি এত বেড়ে যাবে যে তারপর সে কিছুই করতে পারবে না। তাই সে বলে যে আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতেই হবে। কিন্তু যতক্ষণ সব চ্যান এই ব্যাপারে ভাবছিল, সেই মোমেন্টেই ইয়ারাদ নিজের স্পিরিচুয়াল রুটস ইউজ করতে শুরু করে, যা এখন সব চ্যানের বডিকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে। বরং সে তো সব চ্যানকে বেশ জোরে এবং রাগের সাথে নিজের দিকে টানতেও থাকে। সাথে সাথে সে তাকে টানতে টানতে হাওয়ায় ছুঁড়ে মাটিতে আছাড় মারে, যার ফলে এখানে ধুলোর একটা বেশ বড় ধামাকা দেখা যায়, যার সামনে এখন দাঁড়িয়েছিল লিং, এবং পেছন থেকে চলে আসে কিং চ্যাং, যে তাকে বলে কনগ্র্যাচুলেশনস প্রিন্সেস, কারণ আপনার যে গ্রেট রিভেঞ্জ তা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। আমি আশা করছি যে আমি এই যে গিফট আপনাকে দিয়েছি, আপনি নিশ্চয়ই এর কারণে অনেক বেশি খুশি হবেন এবং আমার বিশ্বাসযোগ্যতাও প্রমাণিত হয়েছে বলে মনে করবেন। যেখানে এখন সব চ্যানের সামনে দাঁড়িয়েছিল তার 6 শত্রু, এবং অন্যদিকে উপস্থিত ছিল সব চ্যান যে কি না খুব বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল। কিন্তু এখন যেই সব চ্যান নিজের চোখের সামনে লিংকে দেখে, সে তাকে বলতে থাকে যে তুমি কি এখনও বেঁচে আছো, অর্থাৎ তোমার সাথী তোমাকে ডিম্পন কিংয়ের হাত থেকেও বাঁচিয়ে নিয়েছিল। যার ফলে এখন তখনই লিং মনে করতে থাকে সেই সময়ের কথা, যেখানে ওই গুহার ভেতরে তার ফাইট হয়েছিল সব চ্যানের সাথে। তারা দুজনেই খুব বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল, যেখানে লিংয়ের প্রাণও যেতে বসেছিল, কিন্তু সব চ্যান তাকে নিজের হাতে মারতে চায়নি, এই কারণে সে সেখান থেকে পালিয়ে চলে এসেছিল। তখনই আবার লিং সব চ্যানকে বলতে শুরু করে যে
আমাদের মাঝের যা কিছু সমস্যা তা এত সহজে শেষ হওয়ার ছিল না, কিন্তু আজ কাহিনী শেষ হয়ে যাবে, যা হতে চলেছে তোমার মৃত্যুর সাথে। সব চ্যান তার কথায় হাসতে হাসতে বলতে থাকে যে তুমি এসব কিছু তোমার রয়্যাল ডিগনিটির কারণে করছো, কিন্তু মনে রেখো যে এখানে তেমন কিছুই নেই। না তো এখানে তোমার কোনো সাম্রাজ্য আছে, আর না তুমি ওখানকার কোনো প্রিন্সেস। যে কথা শুনেই ইয়ারাদ বলতে থাকে যে চুপ কর বোকা। আর সে তার কাছে পৌঁছে আবার নিজের স্পিরিচুয়াল রুটস ইউজ করতে থাকে সব চ্যানকে ধরার জন্য, যা সে সত্যিই করছিল, এবং সে সব চ্যানকে অনেক ওপরে তুলে নেয়, এবং তারপর সে সব চ্যানকে বলতে থাকে যে তোমার এই যে 3 জন সাথী ছিল তাদের সোল ফায়ার এখন শেষ হয়ে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। তোমার কি সত্যিই এমনটা মনে হয় যে তুমিও এখানে সার্ভাইভ করতে পারবে? এমন কিছুই হবে না, কারণ তোমার প্রাণ যেতে চলেছে। যার ঠিক পরেই এখন সে তার ফাইনাল অ্যাটাক করেই দেয় সব চ্যানকে মেরে ফেলার জন্য। যে অ্যাটাক ডিরেক্টলি সব চ্যানের বুকে হিট করতে যাচ্ছিল, যার ফলে ডেফিনেটলি সব চ্যান মারা যাবে। কিন্তু তারপর তখনই এখানে হঠাৎ করেই একটা মিরাকেল হয়ে যায়, কারণ সব চ্যানের বডির ভেতর যে ড্রাগন ট্রির পাওয়ার ছিল তা নিজের কামাল দেখাতে শুরু করে দেয়। যে দৃশ্য দেখে এখানে উপস্থিত সবাই একদম শক হয়ে গিয়েছিল। সব চ্যানও বলতে থাকে যে আমি ভাবিনি যে ওই ড্রাগন ট্রি এত বেশি পাওয়ারফুল হবে। বরং এখন তো ইয়ারাদ নিজের পুরো পাওয়ার লাগাতে শুরু করে দিয়েছিল, কিন্তু তবুও তার যে স্পিরিচুয়াল রুটস ছিল তা সব চ্যানকে টাচও করতে পারছিল না। যে মোমেন্টে তখনই তার ডিফেন্স লেভেল বাড়তে থাকে, যার ফলে ইয়ারাদ এবং বাকি লোকেরা ভয় পেয়ে যায়, কারণ তারা জানত না যে এখন এখানে কি হবে। তখনই ড্রাগন ট্রির কারণে এখানে পাওয়ার্সের একটা এত বড় ধামাকা হয় যে তার ফলে ইয়ারাদের সমস্ত স্পিরিচুয়াল রুটস শেষ হয়ে যায়, এবং সাথে সাথে এর এফেক্ট এই সব লোকেদের ওপরও দেখা যাচ্ছিল। লিংকে বাঁচানোর জন্য তার সামনে ট্রি ম্যান চলে আসে। তখনই সব চ্যানও নিচে আসে এবং সে বলতে থাকে যে আমাকে যে কোনো অবস্থায় যত দ্রুত সম্ভব নিজের সাথীদের নিয়ে এখান থেকে বেরোতে হবে। যতক্ষণ এই বাকি সব লোকেরা তার চাল বুঝতে পারে, ততক্ষণে সব চ্যান অলরেডি এখান থেকে চলে গিয়েছিল। কিং চ্যাংয়ের সাথী তাকে বলে যে তুমি কি ঠিক আছো? যখন এখান থেকে ধুলো সরে যায় তখন মাটিও ফেটে গিয়েছিল। ইয়ারাদ বলতে থাকে যে সত্যি এই ছেলেটা অনেকটাই আলাদা, সে তো আমার এত সুন্দর চুলগুলোকেও নষ্ট করে দিল। কায়ও ধুলো সরায় এবং রাগের সাথে বলতে থাকে যে এসব কিছু নিশ্চয়ই ওই ড্রাগন এগসের কারণেই হয়েছে, নইলে ওই ছেলেটা কখনোই একা এত বেশি শক্তি ব্যবহার করতেই পারত না। আমার পুরো বিশ্বাস যে সে সবকটি ড্রাগন এগস নিজের বডিতে অ্যাবসর্ব করে ফেলেছে, তাই তো তার পাওয়ার লেভেল এত বেড়ে গেছে যে সে আমাদেরও টক্কর দিল। এরপর আবার আমাদের পরের সিনেই জঙ্গলের ভেতর সব চ্যানকে দৌড়াতে দেখানো হয় যে নিজের পিঠে একটা পোঁটলা ঝুলিয়েছিল, কারণ তার ভেতর ছিল তার 3 সাথীর বডি। যেখানে এখন সব চ্যান নিজের সামনে একটা গুহা দেখতে পায়, যাতে সে তখনই লুকোনোর জন্য ওই গুহার ভেতরেই চলে যায়। ট্রি ম্যানের সরে যাওয়ার পর এখন ওখানে সামনে চলে আসে লিং। যখন সে সব চ্যানকে খোঁজার চেষ্টা করে তখন সে কোথাও সব চ্যানকে দেখতে পায় না, যার ফলে নিঃসন্দেহে তার খুব রাগ হচ্ছিল। তখনই কিং চ্যাংয়ের সাথী বলতে থাকে এই যে ছেলেটা সব চ্যান, ও নিজের সাথীদের বডি নিয়ে নিজের সাথে গেছে, এই কারণে নিঃসন্দেহে সে বেশি দূর যেতে পারবে না। লিং বলে যে যদি তাই হয় তবে আমাদের তার পিছু করতে হবে, যার ফলে তখনই তার ট্রি ম্যান সাথীরা জঙ্গলের ভেতর যেতে শুরু করে। এরপর আবার আমাদের সব চ্যানকে দেখানো হয় যে তার 3 সাথীর বডি পার্টসগুলোকে জোড়া লাগিয়ে দেয়। সে বলতে থাকে যে যদি এদের সোল ফায়ার এখনও থাকে তবে তারা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সব চ্যানের মনে হচ্ছিল যে তার এদের এই অবস্থাতেই কিছুদিনের জন্য ছেড়ে দেওয়া উচিত, যাতে কিছুদিনের রেস্টের পর এরা একদম ঠিক হয়ে যায়, কিন্তু এমনটা হওয়ার চান্স কতটা সেটা তো সব চ্যানও জানত না। তখনই সব চ্যান তার ওপর হামলা করা লোকেদের দেখতে পায়, কারণ এখন সবার আগে ছিল ইয়ারাদ ও কায়ো, তাদের পেছনে বাকি লোকেরাও আসছিল, আর তারা ওই গুহারই সামনে পৌঁছে গিয়েছিল যার ভেতর সব চ্যান ছিল। সব চ্যান লোকেদের আওয়াজ শুনতেই বলে যে আমি কোনোভাবেই এদের এই জায়গার ব্যাপারে জানতে দেব না, তাই তাকে এই হামলাকারীদের এই জায়গা থেকে কোথাও দূরে নিয়ে যেতে হবে, যার ফলে এখন সে নিজের সাথীদের বডি এখানেই রেখে চলে যায়। এরপর আমরা রাস্তায় আসতে থাকা ওই সব লোকেদের দেখতে পাই, যেখানে কিং চ্যাং লিংকে বলছিল যে আসলে সে গেল তো গেল কোথায়, আসলে সে কোথায় গায়েব হয়ে গেল। যে কথা শুনে ইয়ারাদ বলে যে প্রিন্সেস আপনি চিন্তা করবেন না, যদি ওই সব চ্যান এই জঙ্গলের ভেতরেই থাকে তবে সে কোনোভাবেই আমার পারসেপশন থেকে বাঁচতে পারবে না। আমি তাকে মাটি খুঁড়ে বের করি,
বা আকাশ চিরে বের করি, আমার পুরো বিশ্বাস যে আমরা তার খুব কাছেই আছি। তখনই কায়ো গাছের ওপর দিয়ে কিছু একটা লাফাতে দেখতে পায়, যে আর কেউ নয় বরং সব চ্যান ছিল। তাই সে চেঁচিয়ে বলে যে, দেখো, ও তো ওখানে, যেখানে এখন সব চ্যান খুব স্পিডের সাথে দৌড়ে পালাচ্ছিল। যে দৃশ্য দেখেই লিং তার ট্রি ম্যানকে বলে যে, জলদি যাও আর ওর পিছু করো। ট্রি ম্যানের সাইজ বড় হওয়ার কারণে তাদের স্পিডও অনেক বেশি ছিল। সব চ্যান যদিও তার ছোট ছোট পা খুব জোরে চালাচ্ছিল, কিন্তু ট্রি ম্যানরাও খুব বেশি স্ট্রং ছিল, কারণ তখনই একটা ট্রি ম্যান একটা বিশাল বড় গাছ ধরে এবং সেটাকে শিকড় সমেত উপড়ে নেয়। এমনকি সে তো এই বিশাল গাছকে মাঝখান থেকে ভেঙে একটা শুটিং অ্যারোর মতো ছুঁড়ে মারে সব চ্যানের ওপর হিট করার জন্য। আর যখন ওই গাছ সব চ্যানের সাথে ধাক্কা খাওয়ার জন্য পৌঁছে যায়, তখন সব চ্যান নিজেকে বাঁচানোর জন্য স্পিরিচুয়াল ফরমেশন ইউজ করে। কিন্তু সত্যিই ওই গাছের প্রেশার এত বেশি ছিল যে সব চ্যানের জন্য তার অ্যাটাক থেকে নিজেকে বাঁচানো খুব মুশকিল হচ্ছিল। সব চ্যানের এই শক্তি প্রয়োগ করতে ঘাম ছুটে যায়। সে বলতে থাকে যে, আমি ভাবিনি যে এই ট্রিম্যানের পাওয়ার এত বেশি স্ট্রং হবে যে আমি এদের সামলাতে পারবো না। অ্যাটাক করার সাথে সাথে আর একটা ট্রিম্যান নিজের একটা খুব খতরনাক স্পেল অ্যাটাকও করতে যাচ্ছিল সব চ্যানের ওপর, যে হামলা এখানের মাটিও চিরে রেখে দিয়েছিল। কিন্তু সব চ্যান তো তার ফুল স্পিডের সাথে দৌড়ে যাচ্ছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু ওই অ্যাটাকের যে স্পিরিচুয়াল পাওয়ার ছিল তা খুব জোরে সব চ্যানের পিছু করছিল। এর ফলে সব চ্যান এখানের কিনারায় পৌঁছে যায় এবং বলতে থাকে যে, এমনটা লাগছে যে আমাকে এই ট্রি ম্যানদের থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় বের করতেই হবে। আর এখন তো সব চ্যান পৌঁছে গিয়েছিল উপত্যকায়, যার গভীরতা হাজার হাজার ফুটের ছিল। তখনই তার নজরে আসে কাঠ দিয়ে তৈরি একটা ব্রিজ। তাই সে জাম্প করে সেটার ওপরেই যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ ওটাই একমাত্র রাস্তা ছিল যেখান থেকে সব চ্যান নিজেকে বাঁচাতে পারত। সব চ্যান যখন একটু নিচে পৌঁছে যায়, তখন ওপরের দিকে চলে আসে ট্রি ম্যান এবং বাকি লোকেরা, যার ওপর এখন নজর পড়ে ইয়ারাদের। আর সেই মোমেন্টে সেখানে উড়তে উড়তে চলে আসে কিং চ্যাং, যে ইয়ারাদ এবং বাকি লোকেদের বলে যে, ওর পিছু করো, আমি ততক্ষণ এর ওপর নজর রাখছি। সব চ্যান বলতে থাকে যে, আমি ভাবিনি যে এরা এখানে পর্যন্ত আমার পিছু করতে করতে চলে আসবে। আর নিচে যে নদী বইছিল তার জল এত বেশি ঠান্ডা ছিল যে তা হাড়কেও জমিয়ে গলিয়ে দিতে পারে। আর সব চ্যান দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় কাঠ দিয়ে তৈরি ওই ব্রিজের কাছে। সে বলতে থাকে যে, নিশ্চয়ই এই ব্রিজ ট্রি ম্যানদের ওজন সামলাতে পারবে না। তাই সে খুব স্পিডের সাথে ওই ব্রিজের ওপর দিয়েই দৌড়াতে থাকে। ইয়ারাদ তাকে বলে যে, দেখো, পালিয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার প্রাণ তো ডেফিনেটলি আমাদের হাতেই যেতে চলেছে। সব চ্যান যখন দৌড়ে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, তখন সেই মোমেন্টে একটা ট্রি ম্যান আসে এবং সে তার পায়ের সাহায্যে ওই পুরো ব্রিজটাকেই নাড়িয়ে দেয়। আর তার এই অ্যাটাকও এত বেশি স্ট্রং ছিল যে সব চ্যান নিজেকে সামলাতে পারে না। সাথে সাথে সেখানে উড়তে উড়তে চলে আসে কিং চ্যাং। আর সে বলতে থাকে, দেখো, এই ট্রি ম্যান ওই দড়ির ব্রিজ পার করতে পারবে না, তাই ইয়ারাদ এবং কায়োকেই সামনে যেতে হবে। যেভাবেই হোক সব চ্যানকে ব্রিজ পার করতে দিও না। ইয়ারাদ বলে যে, চিন্তা করো না, এখন সব আমাদের ওপর ছেড়ে দাও। যার ফলে এখন এরা দুজনেই দৌড়ে যেতে থাকে সব চ্যানের ওপর হামলা করার জন্য। সব চ্যান যখন দৌড়ে যাচ্ছিল, তখন তার ওপর অ্যাটাক করে দেয় ইয়ারাদ তার স্পিরিচুয়াল রুটসের সাহায্যে। এই হামলা সে ডজ তো করে যায়, কিন্তু এই যে ব্রিজটা ছিল সেটা ভাঙতে শুরু করে। সাথে সাথে তখনই সব চ্যানের ওপর জাম্প করে পৌঁছে যায় কায়ো, যে তার সামনে পৌঁছে নিজের একটা খুব পাওয়ারফুল স্পেশাল অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকের ফলে সব চ্যান ছিটকে ওই ব্রিজের ওপরেই পড়েছিল, যাকে এখন দুদিক থেকেই ঘিরে ফেলা হয়েছিল। আর এর পরের স্টোরি হবে নেক্সট পার্টে।